গল্পকক্ষতে আমি সারা আজ পড়ছি হুমায়ুন আহমেদের লেখা স্টেশন দ্বিতীয় খণ্ড। বারান্দায় বাবার সঙ্গে আমারও কিছু কথা হয়। বাবা সংকুচিত গলায় প্রায় অনুরোধের মতো করে বলে, কী রে, আমার সাথে স্টেশন ঘরে ঘুমোতে যাবি? সিন্দুকের ওপর নতুন তুলার তোষক দিয়েছি, শিমুল তুলা। মনে হবে বাতাসের ওপর ঘুমাচ্ছিস, আরামের ঘুম হবে। এক ঘুমে রাত কাবার, হিসি করার জন্যও ঘুম ভাঙবে না। আমি বলি, না। না কেন? বাপ বেটায় গল্প করতে করতে ঘুমাবো, অসুবিধাটা কি? অসুবিধা কিছুই নেই, বাবার সঙ্গে ঘুমানো আমার জন্যে আনন্দময় ঘটনা। কিন্তু আমি রাজি হই না মাকড়সার ভয়ে। বর্ষাকাল হলো মাকড়সাদের ডিম পাড়ার কাল। আশেপাশের যত মাকড়সা আছে সব পেটে ডিম নিয়ে স্টেশন ঘরে চলে এসেছে। একটা মাকড়সা ভাতের থালার মতো বড়, চোখ নীল রঙের, অন্ধকারে জ্বলে। এই মাকড়সাটা সোজাসুজি হাঁটে না, কেমন হেলে দুলে হাঁটে। আব্দুর রহমান চাচাকে মাকড়সাটা দেখিয়ে দিলাম। তিনি গলা নামিয়ে ফিসফিস করে গোপন সংবাদ দেবার ভঙ্গিতে বলেছেন, বাবা, এইটা মাকড় না, এর নাম ধোরক, অন্য জাত। এর আর শরীরে সামান্য বিষ আছে। আমি অনুরোধের ভঙ্গিতে বলেছিলাম, কি ভয়ঙ্কর দেখতে, মেরে ফেলেন না। রহমান চাচা উদাস ভঙ্গিতে বলেছেন, আমি নিরুপায়। তুমি কেন, রেলের বড় সাহেব হুকুম দিলেও মারতে পারবো না। আমরা ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মে মাকড় মারা নিষেধ, কঠিন নিষেধ। মুসলমান না হইয়া আমি যদি হিন্দু হইতাম, মাকড় মাইরা সাফ কইরা দিতাম। হিন্দু ধর্মে সাপ মারার দোষ আছে, মাকড় মারার নাই। এক এক ধর্মে এক এক ব্যবস্থা। আমাদের ধর্মে নিষেধ কেন? একবার একটা মাকড়সা গুহার মুখে জাল বানাইয়া নবীজির জীবন রক্ষা করেছিল, এই জন্যে মাকড়সা মারা নিষেধ। গল্পটা শুনতে চাও? চাই। তা হইলে বসো, কুলি কইরা আসি। গাঁজা খেয়েছি, মুখে দুর্গন্ধ। মুখে দুর্গন্ধ নিয়া নবীজির বিষয় কোনো গল্প করলে নেকির বদলে 3টা বদি লেখা হয়। রহমান চাচা কুলি করতে গেলেন, আর ফিরে এলেন না। ফিরে আসার কথাও না। কোনো কিছুই তার বেশিক্ষণ মনে থাকে না। তার মাথা আগেই আওলা ছিল। একা একা রাতে বিরাতে মগরা ব্রিজের কাছে বাতি নিয়ে বসে থাকার জন্যে তার মাথা দ্রুত আওলা হচ্ছে। একদিন আমাকে ডেকে নিচু করে বললেন, আবুটার বাড়ি শ্রীহট্ট। আমি বিস্মিত হয়ে বললাম, কার বাড়ি শ্রীহট্ট? রহমান চাচা ফিসফিস করে বললেন, এই যে একটা পুলা মগরা ব্রিজের লাইনের উপর বসে থাকে, তার বাড়ি এই অঞ্চলে না, বাড়ি শ্রীহট্ট। কে বলেছে আপনাকে? সে নিজেই বলেছে। প্রথম দিকে পুলাটারে বড়ই ভয় পাইতাম, পরে চিন্তা করলাম ভয় পায় আমার লাভটা কি। এখন তার সাথে টুকটাক কথা হয়। সত্যি? আমি কি তোমার সঙ্গে মিথ্যা বলতেছি? তোমার সাথে মিথ্যা বললে আমার ফয়দা কি? মিথ্যা কইলে আমার বেতন 50 টাকা বাড়বো না ডিউটি কমবো? ছেলেটার সাথে কি কথা হয়? বললাম না, টুকটাক কথা। সেও কম কথা কয়, আমিও কম কথা কই। অধিক কথা বলার তো কোনো সার্থকতা নাই। ছেলেটার নাম কি? নাম জিজ্ঞেস করেছিলাম, নাম বলে না। নাম জিগাইলে খবলাইয়া হাসে। আর কি করে? ভেংসি দেয়। পুলাপাইন্না ভেংসি। ময়রা সে ভূত হইছে, কিন্তু পুলাপাইন্না স্বভাব যায় নাই। পুলাপান ভূত। রেল লাইনের পাথর ঢিল দিয়া নদীতে ফেলে। রেল কোম্পানির ক্ষতি, আমি আবার সেই কোম্পানির নৌকার। শেষে একদিন দিলাম ধমক, বললাম পাথর ফেলবা না, এতে লাইন দুর্বল হয়। ধমক শুনে সে কি করলো? পাথর ফেলেন বন্ধ করলো। আসল কথা হইল বুঝাইয়া বলা। মানুষরে যেমন বুঝাইয়া বললে শুনে, ভূত প্রেতরেও বুঝাইয়া বললে শুনে। মানুষের মাথা হঠাৎ আওলা হয় না, আস্তে আস্তে আওলা হয়। আব্দুর রহমান চাচার মাথা আওলা হতে শুরু করেছে। কোনো একদিন পুরোপুরি আওলা হয়ে যাবে, তখন ভয়ঙ্কর কিছু ঘটবে। বাবার ধারণা, সব মানুষের মাথায় আওলা গাছের বীজ পোতা থাকে। সেই বীজ থেকে ছোট্ট চারা বের হয়।
চারা বের হওয়া মাত্র গাছ উপড়ে ফেলে দিতে হয়। অনেকেই সেটা করে না। তারা নানান যত্ন আত্তি করে। চারা গাছ দেখতে দেখতে বড় হয়ে যায়। তারা আওলা হয়ে যায়। আওলা গাছের বীজেরও আবার নানান ধরন। কোনো কোনো বীজ থেকে আদর যত্ন ছাড়াই চারা হয়। দেখতে দেখতে সেই চারা গাছ ডালপালা ছড়িয়ে ঝাঁকড়া গাছ হয়ে যায়। টগর, বুঝলি, খুব সাবধান। আওলা গাছের বীজ থেকে চারা গজাচ্ছে কিনা খেয়াল রাখবি। শুধু নিজেরটা খেয়াল রাখলে হবে না, অন্যেরটাও খেয়াল করতে হবে। তোর কি মনে হয় এই বাড়ির কারো কারো মাথায় আওলা গাছের বীজ আছে? কুসুমাপুর মাথায় আছে। বুঝলি কি করে? আমার মনে হয়। প্রমাণ ছাড়া এইভাবে কথা বলা ঠিক না। তোর কাছে প্রমাণ আছে রে বেটা? না। বাবাকে যদিও বলেছি প্রমাণ নেই, আসলে কিন্তু আছে। যে রাতে ঝুম বৃষ্টি হবে সেই রাতে কুসুম আপু অবশ্যই ভেতরের বারান্দায় গোসল করবে। সেই গোসল খুবই রহস্যময়, কারণ কুসুম আপু যখন গোসল করে তখন রহিমা ফুপুর চাপা কাঁদো কাঁদো গলা শোনা যায়। ছি কুসুম, ছি। কুসুম আপু শান্ত গলায় বলে, এত ছি ছি করবে না, ছি বলার মতো কিছু করছি না। রহিমা ফুপু বলেন, কি কেলেঙ্কারি, কেউ যদি দেখে? অন্ধকারে দেখবে কি করে? মানুষের চোখে কি টর্চ লাইট ফিট করা? তখন রহিমা ফুপুর সত্যিকার কান্না শোনা যায়। রহিমা ফুপু কাঁদেন। কুসুম আপু তাকে চাপা গলায় ধমকান, খবরদার মা, ফিচফিচ করবে না। যদি এরকম ফিচফিচ করো তাহলে ভেতরের বারান্দায় গোসল না করে বাইরে গোসল করব, সত্যি করব। ফুপুর কান্না থেমে যায়। যেসব মেয়ের মাথায় আওলা গাছের বীজ থেকে চারা হয়ে গেছে শুধু তারাই এমন রহস্যময় গোসল করতে পারে। কুসুম আপু এবছর পরীক্ষা দিচ্ছে, কিন্তু দেখে মনে হয় না পড়াশোনা খুব হচ্ছে। তার প্রধান কাজ ভাইয়াকে বিরক্ত করা। ভাইয়া অন্য সবার মতো পড়ে না, একটু অন্যরকম করে পড়ে। তার পড়া হলো মুখস্থ করে পড়া। ক খ গ একটি সমকোণী ত্রিভুজ, এই বাক্যটা সে 20 বার পড়বে। তারপর খাতায় লিখবে ঠিকমতো মুখস্থ হয়েছে কিনা দেখার জন্য। তারপর সে শুরু করবে পরের বাক্যটা। ক খ এবং ক গ তাহার 2টি বাহু। ক খ এবং ক গ তাহার 2টি বাহু। ক খ এবং ক গ তাহার 2টি বাহু। জ্যামিতির একটা সম্পাদ্য মুখস্থ করতে তার 1 রাত লাগে। মুখস্থ করার সময় হুটহাট করে তার ঘরে কেউ ঢুকলে মুখস্থ জিনিস সব এলোমেলো হয়ে যায়। কুসুম আপু এই কাজটাই করে, হুট করে ঘরে ঢুকে সব এলোমেলো করে দেয়। এ বছর নাকি আ ভিলেজ ফেয়ার রচনাটা আসবেই। 3 রাত ধরে ভাইয়া রচনা মুখস্থ করছে। 2 রাতেই তার একটা রচনা মুখস্থ হয়। কুসুম আপুর জন্যেই 3 রাতেও কিছু হচ্ছে না। চোখ বন্ধ করে ভাইয়া রচনা মুখস্থ করা শুরু করতেই কুসুম আপু সারা শব্দ করে দরজার সামনে এসে হাঁটাহাঁটি করা শুরু করে। পরশু রাতেও করেছে, গতকাল রাতেও করেছে। রঞ্জু ভাইয়া বিরক্ত হয়ে বলল, ডিস্টার্ব করিস কেন? কুসুম আপু অবাক হয়ে বলল, ডিস্টার্ব কি করলাম? এই যে 100 বার দরজার সামনে দিয়ে যাচ্ছিস আসছিস, ডিস্টার্ব হচ্ছে না? তোমার পড়া তুমি পড়বে, ডিস্টার্ব হওয়ার কি আছে? পড়ায় মন থাকলে তোমার মাথায় অন্য কিছু ঢুকতো না। কে হাঁটছে কে কাশছে বুঝতেই পারতে না। তোমার পড়ায় মন নেই। তুমি গত বছর ফেল করেছ, এ বছরও ফেল করবে। আমার ফেল আমি করব, তুই কথা বলার কে? আমি কথা বলার কেউ না। এবার ফেল করলে আমি তোমাকে রূপার একটা মেডেল দেব। মেডেলে লেখা থাকবে আখলাক হোসেন ফেল কুমার। আমি বুঝতে পারছি ভাইয়া অসম্ভব রেগে যাচ্ছে। রাগ সামলাবার চেষ্টা করছে, পারছে না। বাবার কাছে শুনেছি ছোটবেলায় রেগে গেলেই ভাইয়া চিৎকার করে কাঁদত। এখন কাঁদে না, তবে চোখে পানি টলটল করে। ভাইয়ার রাগ চোখের পানি দেখে সবাই বুঝে ফেলে। শুধু কুসুম আপু মনে হয় বুঝতে পারে না। সে ভাইয়ার রাগ আরও বাড়ানোর চেষ্টা করে। কুসুম আপু ভাইয়ার চোখের পানি সম্পূর্ণ অগ্রাহ্য করে বিছানায় বসতে বসতে বলল, তারপর ফেল কুমার, ইংরেজি রচনা কয়টা মুখস্থ হয়েছে? 1টা। কোনটা? আ ভিলেজ ফেয়ার?
পুরোপুরি মুখস্থ হয়েছে? একটু বাকি আছে। তোমার কাছ থেকে শুনে শুনে এ ভিলেজ ফেয়ার রচনা এ বাড়ির সবার মুখস্থ হয়েছে। 100 টাকা বাজি টগরও এই রচনা মুখস্থ বলে দেবে। আমাদের বাসায় যে কালো একটা বিড়াল আসে, ওই বিড়ালটারও রচনাটার প্রথম 6 লাইন মুখস্থ। তোর ফালতু কথা শেষ হয়েছে? কথা শেষ হলে যা। ফালতু কথা শেষ হয়েছে, কাজের কথা বাকি আছে। কাজের কথাটা কি? তুমি আমার চুল কেটে দিতে পারবে? লম্বা চুলের জন্য গরম লাগে, ঘুমাতে পারি না। গোসল করলে চুল শুকায় না, বিশ্রী লাগে। এত সুন্দর লম্বা চুল কেটে ফেলবি? কেটে ফেলবো। ভাইয়া বই বন্ধ করে কুসুম আপুর দিকে তাকালো এবং শান্ত গলায় বলল, কুসুম, তুই ঢং করছিস কেন? চুল তুই কোনো দিন কাটবি না। লম্বা চুল তোর নিজের খুব পছন্দের, ঢং করার দরকার কি? ঢং করছি না, আমি আজ রাতেই চুল কাটবো। তুমি কেটে না দিলেও আমার কেটে দেবার লোক আছে, টগর কেটে দেবে। কি রে টগর, চুল কেটে দিবি না? আমি বললাম, না। কুসুম আপু বলল, আমার চোখের দিকে তাকিয়ে না বল, অন্যদিকে তাকিয়ে না বলছিস কেন? আমি কুসুম আপুর চোখের দিকে তাকিয়ে না বলতে যাব, তার আগেই রহিমা ফুপুর কাশির শব্দ শোনা গেল। এই কাশির অর্থ তিনি জেগে আছেন। মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে খেয়াল রাখছেন। কেশে কেশে তিনি মেয়েকে অনুসরণ করেন। কুসুম আপু দরজার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কাশছ কেন মা? ফুপু ক্ষীণ গলায় বললেন, কাশ হয়েছে। কুসুম আপু বলল, তোমার সর্দি কাশি কিছুই হয়নি। তুমি আশেপাশেই আছো এটা জানান দেবার জন্য তুমি কাশছ। পাহারা দেবে না মা, খবরদার পাহারা দেবে না। যাও, ঘুমাতে যাও, যাও বললাম। চিৎকার করিস না, তোর মামির ঘুম ভেঙে যাবে। তুমি যদি দরজার পাশ থেকে না যাও, আমি এমন চিৎকার দেব যে বাজার থেকে লোক ছুটে আসবে। যাচ্ছি, তুই সবসময় এরকম করিস কেন? কুসুম আপু বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, খপ করে আমার হাত ধরে বলল, এই টগর, আমার সঙ্গে আয় তো। আমি ভীত গলায় বললাম, কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব সেখানে যাবি। ভাইয়া আমার দিকে তাকিয়ে ভীত গলায় বলল, যেতে বলছে যা, এমন শক্ত হয়ে বসে আছিস কেন? কুসুম আপু আমাকে নিয়ে তার নিজের ঘরে ঢুকল। ভেতর থেকে দরজা ছিটকিনি দিয়ে দিল। আমি লক্ষ্য করলাম তার শরীর কাঁপছে। নিশ্চয়ই রাগে কাঁপছে। এত রাগ করার মতো কোনো ঘটনা তো ঘটেনি। কুসুম আপু আমার দিকে তাকালো, হাসল। তারপর খুবই স্বাভাবিক গলায় বলল, টেবিলের ড্রয়ারে একটা কাঁচি আছে, কাঁচিটা নিয়ে আমার চুল কেটে দে। কচকচ করে কাটবি। চুল কাটার কচকচ শব্দ শুনতে খুব ভালো লাগে। পারবি না? আমি ভীত গলায় বললাম, পারবো না। অবশ্যই পারবি, আমি যা বললাম তোকে শুনতে হবে। শুনতে হবে কেন? কারণ আমি কোনো সাধারণ মেয়ে না। আমার শরীরে একটা বিশেষ চিহ্ন আছে। এই চিহ্ন যেসব মেয়েদের থাকে, পৃথিবীর সব পুরুষরা তাদের কথা শুনে। বিশেষ চিহ্নটা কি? বুকের ঠিক মাঝামাঝি জায়গায় একটা তিল আছে, দেখতে চাস? আমি কিছু বললাম না, চোখ নামিয়ে নিলাম। কুসুম আপুর চোখের দিকে তাকিয়ে থাকতে লজ্জা লাগছে। মুখে না বললেও তুই যে দেখতে চাস এটা আমি তোর চোখ দেখেই বুঝতে পারছি। আচ্ছা যা, তোকে তিলটা দেখাবো, আজ না অন্য আরেক দিন। কিন্তু খবরদার, শুধু তিলটাই দেখবি, অন্য কিছু দেখবি না। অন্য কোনো দিকে যদি চোখ যায় তাহলে আমি কিন্তু কুরুশ কাঁটা দিয়ে তোর চোখ গেলে দেব। নে, এখন আমার চুল কাটতে শুরু কর। খবরদার হাত কাঁপাবি না। কুসুম আপু কাঁচি এনে আমার হাতে দিল। আমি চুল কাটছি। বন্ধ দরজার ওপাশ থেকে রহিমা ফুপু বলছেন, দরজা বন্ধ কেন? এই কুসুম, দরজা বন্ধ কেন? দরজা বন্ধ করে তুই কি করছিস? যে সুন্দর সে সবসময় সুন্দর। মাথা ভর্তি চুল থাকলেও সুন্দর, চুল না থাকলেও সুন্দর। চুল কাটার পর কুসুম আপুকে কি সুন্দর যে লাগছে। আমি তাকিয়ে থাকি আর অবাক হই। কুসুম আপুর মুখ আগে লম্বা টাইপ ছিল, চুল কাটার পর মুখটা গোল হয়ে গেছে, চোখগুলি হয়ে গেছে টানা টানা। আমার ধারণা
সবার কাছেই কুসুম আপুকে সুন্দর লাগছে, শুধু রহিমা ফুপুর লাগছে না। তিনি মেয়ের দিকে তাকালেই মুখ কাদো কাদো করে বলেন, মেয়েটাকে বান্দরের মতো লাগছে। ছি ছি, কি সর্বনাশ! 2 দিন পরে আমি মেয়ের বিয়ে দিব, কোমর পর্যন্ত চুল আসতে লাগবে 10 বছর। আমার কি সর্বনাশ হয়ে গেল। কুসুম আপু তার উত্তরে ঝগড়া করে না, খিলখিল করে হাসে এবং বলে, তোমার সর্বনাশ হবে কেন? আমার বিয়ে না হলে আমার সর্বনাশ, তোমার কি? চুল ছোট করার পর কুসুম আপুর রাগ মনে হয় পড়ে গেছে, পড়ায় মন বসেছে। এখন আর ভাইয়ার সঙ্গে ঝগড়া করে না, রাতে বৃষ্টি নামলে অদ্ভুত গোসলও করে না। অনেক রাত পর্যন্ত দরজা বন্ধ করে পড়াশোনা করে। দরজা বন্ধ থাকে বলে রহিমা ফুপু ঘুমোতে যেতে পারেন না, বারান্দায় চৌকির উপর বসে থাকেন। হঠাৎ হঠাৎ মা তাকে তার ঘরে ডেকে নিয়ে যান। খুব নিচু গলায় দুজনের মধ্যে কথা হয়, নিশ্চয় বিশেষ কোনো কথা, কারণ তাদের কথা শেষ হবার পর রহিমা ফুপু ঘর থেকে কাঁদতে কাঁদতে বের হন। মা নিজেও কাঁদতে থাকেন এবং হুট করে তার আধকপালি মাথা ব্যথা শুরু হয়। মা কাউকে চিনতে পারেন না। মার হাসি কান্না কোনোটাকেই আমরা তেমন গুরুত্ব দেই না। খুব ছোটবেলা থেকেই দেখছি মা কারণ ছাড়াই হাসেন, আবার কারণ ছাড়াই কাঁদেন। তার মানে এই না যে তার মাথা ঠিক নেই। সব মানুষ একরকম হয় না, এক এক মানুষ হয় এক এক রকম। মে মাসের 28 তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে বাংলা। ভাইয়ার পরীক্ষার প্রিপারেশন শেষ, শুধু বাকি ছিল নিন্দালিশের পীর সাহেবের নিজের হাতের লেখা তাবিজ। এই তাবিজও জোগাড় হয়েছে। এই তাবিজের নিয়ম হলো, যেদিন পরীক্ষা শুরু হবে সেদিন ফজরের নামাজের পর তাবিজটা ডান হাতের কবজিতে পড়তে হবে। পড়ার সময় 3 বার বলতে হবে, রাব্বি জিদনি এলমান। এর অর্থ, হে রব, তুমি আমাকে জ্ঞান দাও। যে কদিন তাবিজ বাঁধা থাকবে সে কদিন ফজরের নামাজ কাজা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, চুল নখ কাটা যাবে না। শেষ পরীক্ষা হয়ে যাবার সঙ্গে সঙ্গে স্রোতস্বিনী নদীতে তাবিজটা ফেলে দিতে হবে। তাবিজ ফেলার পরও সব শেষ না, কিছু কাজ বাকি। মাথা কামিয়ে সেই চুলও ঠিক তাবিজ যেখানে ফেলা হয়েছে সেখানে ফেলে দিতে হবে। মাথার কাটা চুল পানিতে ডুবে গেলে উদ্দেশ্য সফল ধরে নিতে হবে, আর চুল যদি পানিতে ভেসে থাকে তাহলে সর্বনাশ। নিন্দালিশের পীর সাহেব সবাইকে এই তাবিজ দেন না। পীর সাহেবের এক মুরিদের হাতে পায়ে ধরে ভাইয়া তাবিজ জোগাড় করেছে। পরীক্ষা নিয়ে ভাইয়ার মনে সামান্য দুশ্চিন্তা ছিল, তাবিজ পাওয়ার পর দুশ্চিন্তা দূর হয়েছে। ভাইয়ার সিট পড়েছে 18 বাড়ি হাই স্কুলে। ভাইয়ার ধারণা এটাও আল্লাহ পাকের খাস রহমত। 18 বাড়ির সেন্টার নকলের জন্য খুবই বিখ্যাত। এই সেন্টারের শিক্ষকরাও নকলের ব্যাপারে সাহায্য করেন। হঠাৎ কোনো ম্যাজিস্ট্রেট চলে এলে শিক্ষকরা ছুটে গিয়ে ছাত্রদের খবর দেন, যে যার বই খাতা যাতে লুকিয়ে ফেলতে পারে। এমন সুযোগ সুবিধার পরেও কি যে হলো, পরীক্ষার ঠিক আগের দিন 27শে মে ভাইয়া আমাকে ডেকে শিমুল গাছের নিচে নিয়ে গেল। গলা নিচু করে বলল, সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষা দিব না। আমি কিছু বললাম না, তাকিয়ে রইলাম। পরীক্ষা দিয়ে লাভ নেই, মাথার ভেতর সব আওলা হয়ে গেছে। ধর পরীক্ষা দিয়ে যদি পাশও করি, 3 ডান্ডার পাশ হবে। 3 ডান্ডা বুঝিস তো, 3rd ডিভিশন। এদিকে কুসুম পাবে 1st ডিভিশন। 1 ডান্ডা, লজ্জার ব্যাপার না? এর চেয়ে পরীক্ষা না দেয়া ভালো। ঠিক কিনা তুই নিজেই বল? ঠিক। আমি তো থাকবো না, তুই খবরটা সবাইকে দিবি। তুমি যাচ্ছ কোথায়? এখনো কিছু জানি না। সাইকেল নিয়ে বের হই, সাইকেলের চাক্কা যেদিক যাবে আমিও যাব সেই দিকে। ভাইয়ার সাইকেলের ক্যারিয়ারে কাপড়ের একটা ব্যাগ, হ্যান্ডেলে আরেক ব্যাগ, পানির একটা বোতল। ভাইয়ার মাথায় ক্রিকেট খেলোয়াড়দের টুপির মতো টুপি, তাকে দেখাচ্ছে ভূপর্যটকের মতো। শার্টের পকেট থেকে সানগ্লাস বের হয়ে আছে। আমি বললাম, তুমি ফিরবে কবে? ভাইয়া উদাস গলায় বলল, কিছুই জানি না,
নাও ফিরতে পারি। আমি তাকিয়ে আছি। ভাইয়া সাইকেল নিয়ে রেল লাইনের পাশের রাস্তায় পায়ে চলা পথে উঠে পড়ল। দৃশ্যটা দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে এই সাইকেল চলতেই থাকবে, কোনোদিন থামবে না। ভাইয়া একবার পেছনে ফিরে হাসল। সেই হাসিটাও এত সুন্দর, সুখী মানুষের হাসি। মগরা ব্রিজের দুপাশে তাঁবু পড়েছে, সাদা রঙের তাঁবু। রেলের ইঞ্জিনিয়ার এসেছেন, সঙ্গে অনেক লোকজন। মালগাড়িতে করে রোজই কিছু না কিছু আসছে। সবচেয়ে বেশি আসছে বালির বস্তা। চটের ব্যাগ ভর্তি বালির বস্তায় ছোটোখাটো পাহাড়ের মতো হয়ে গেছে। মাটি কাটার একটা ক্রেন এসেছে। হলুদ রঙের এই ক্রেনটা যখন চলে তখন শকুনের বাচ্চার কান্নার মতো শব্দ উঠে। ক্রেন যে চালায় সে মোটাসোটা থলথলে ধরনের মানুষ। তার চোখ সবসময় বন্ধ থাকে, মনে হয় সে ঘুমিয়ে ঘুমিয়েই ক্রেন চালায়। তাকে সারাক্ষণ বকা শুনতে হয়। ইঞ্জিনিয়ার সাহেব তাকে বকেন, এই জমশেদ, এই জম্বু, ঘুমাচ্ছ নাকি? চোখ বন্ধ করে কি করছো? হ্যালো হ্যালো। জমশেদ নামের লোকটা চোখ মেলে ফিক করে হেসে আবার চোখ বন্ধ করে ফেলে। ইঞ্জিনিয়ার সাহেব রাগে কাঁপতে থাকেন। গলার রগ ফুলিয়ে চেঁচাতে চেঁচাতে বলেন, তোমার নামে আমি হেড অফিসে রিপোর্ট করব। তুমি চাকরি কি করে করো আমি দেখব। চোখ বন্ধ করে ফাজলামি। ইঞ্জিনিয়ার সাহেবের নাম কামরুল ইসলাম। তার বয়স নিশ্চয়ই বেশি, কিন্তু মাঝে মাঝেই তাকে কলেজের ছেলেদের মতো দেখায়। ভদ্রলোকের গায়ের রং শ্যামলা, চেহারা খুবই সুন্দর। সাদা রং মনে হয় তার খুব পছন্দ। বেশিরভাগ সময় তার পরনে থাকে সাদা প্যান্ট এবং সাদা গেঞ্জি। মাথায় বারান্দাওয়ালা সাদা টুপিও তার ছিল। প্রথম দিনেই বাতাসে সেই টুপি তার মাথা থেকে উড়ে গিয়ে মগরা নদীতে পড়ল। তিনি অতি ব্যস্ত হয়ে বললেন, টুপিটা রেস্কিউ করার ব্যবস্থা করো, কুইক কুইক। কেউ নড়ল না। ইঞ্জিনিয়ার সাহেব প্রায় কাঁদো কাঁদো হয়ে বললেন, আমার একটা খুব শখের টুপি, জাপান থেকে কেনা। আমি সাঁতার জানি না, জানলে নিজেই তুলতাম। কেউ তুলে দিন, বকশিস পাবেন, ভালো বকশিস দিব। বকশিসের ঘোষণাতেও কাজ দিল না। ইঞ্জিনিয়ার সাহেব অসহায়ভাবে টুপির দিকে তাকিয়ে ছটফট করছেন। উপস্থিত দর্শকদের এই দৃশ্য দেখতেই বেশি ভালো লাগছে। টুপি তুলে ফেললে তো আর এমন মজার দৃশ্য দেখা যাবে না। টুপিটা ব্রিজের মাঝখানের স্প্যানের সঙ্গে লেগে ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে টুপিটাও মজা পাচ্ছে, ডুবতে গিয়েও ডুবছে না। 100 টাকা বকশিস, 100 টাকা, আমার খুব শখের টুপি, 100 রুপিস। 100 টাকা ঘোষণা দেবার পর রহমান অ্যান্ড ব্রাদার্স আইস ফ্যাক্টরির এক কুলিকে লুঙ্গি মালকোচা করে এগুতে দেখা গেল। দর্শকরা সবাই তাতে খুব মজা পেল, হাততালি দিতে শুরু করলো। একজন চিৎকার করে বলল, সাবাস মজনু, সাবাস। মজনু পানিতে নেমে পড়ল মহাবিপদে। প্রবল স্রোত তাকে কাবু করে ফেলছে। সে টুপি পর্যন্ত যেতে পারছে না। তাকে ভাটির দিকে সরিয়ে নিয়ে যায়। পাড়ে উঠে সে আবারও শুরু করে। দর্শকরা নানান উপদেশ দেয়, উজান থেকে শুরু কর, ভাটি থেকে সাঁতার দিয়ে যাবি কিভাবে, গাধা নাকি, শরীরে শক্তি নাই? এই, তুই ভাত খাস নাই? এক হাত দিয়ে লুঙ্গিটা ধর রে গাধা, তোর কালা পুটকি দেখা যায়, হি হি হি। টুপি উদ্ধার হলো না। হাঁপাতে হাঁপাতে মজনু যখন স্প্যানের কাছে উপস্থিত হয়েছে তখন টুপি ডুবে গেছে। তারপরেও ইঞ্জিনিয়ার সাহেব মজনুকে 100 টাকা বকশিস দিলেন। মজনু টাকা হাতে নিয়ে সবার দিকে তাকিয়ে বোকার মতো হাসতে লাগলো। জাপানি টুপির কারণে প্রথম দিনেই ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সাহেবের নাম হয়ে গেল জাপানি ইঞ্জিনিয়ার। আমরা খুব আগ্রহের সঙ্গে জাপানি ইঞ্জিনিয়ার সাহেবের কর্মকাণ্ড লক্ষ্য করতে লাগলাম। জাপানি ইঞ্জিনিয়ার সাহেবের কর্মকাণ্ড অবশ্য লক্ষ্য করার মতোই। তিনি দিনের মধ্যে বেশ কয়েকবার রেলের স্লিপারে পা রেখে দৌড়ান। দৌড়ের সময় সাপের শীষ দেবার মতো শব্দ করেন। প্রতিদিন সন্ধ্যার আগে আগে ব্রিজের মাঝখানের স্প্যানে পা ঝুলিয়ে বসে গান করেন। তিনি একটা গানই বোধহয় জানেন, আমি অধম জেনেও তো কিছু কম করে মরে দাওনি।
তখন তার পাশে টকটকে লাল রঙের একটা ফ্লাস্ক থাকে। গানের ফাঁকে ফাঁকে ফ্লাস্ক থেকে চা ঢেলে চুকচুক করে খান এবং অবাক হয়ে নদীর স্রোতের দিকে তাকিয়ে থাকেন। তার দৃষ্টি বেশিরভাগ সময় থাকে যেখানে টুপি ডুবে গিয়েছিল সেইখানে। বাবা একদিন দাওয়াত করে ভদ্রলোককে আমাদের বাসায় নিয়ে এলেন। রহিমা ফুপু অনেক পদ রান্না করলেন। কলার থোর ভাজি, ঢ্যাঁড়স ভর্তা, সরিষা ভর্তা, আলু দিয়ে মুরগি, মাছের ঝোল, ট্যাংরা মাছের টক, কাঁচা মরিচ দিয়ে হিদল ভর্তা। বাবা হাত কচলাতে কচলাতে বললেন, নিজ গুণে ক্ষমা করবেন স্যার, দরিদ্র আয়োজন। আমার স্ত্রীর শরীরটা খারাপ, সে কিছু করতে পারেনি। তার শরীর ভালো থাকলে। জাপানি ইঞ্জিনিয়ার অবাক হয়ে বললেন, দরিদ্র আয়োজন মানে? এর নাম দরিদ্র আয়োজন? দরিদ্র আয়োজন কাকে বলে যদি দেখতে চান, আমার খাবার একদিন খেয়ে যাবেন। স্রেফ ভাত আর ডিম সিদ্ধ। সেই ভাতও কোনোদিন হচ্ছে যাও, কোনোদিন লোহার মতো শক্ত। স্যার, আপনার যখনই ইচ্ছা করবে আমার বাড়িতে খেয়ে যাবেন। এটা আপনার নিজের বাড়ি বলে বিবেচনা করবেন, আমার রিকোয়েস্ট। রোজ এসে আপনার বাড়িতে খেয়ে যাব? জি স্যার, রিজিকের মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক যদি আমার বাড়িতে আপনার রিজিক ঠিক করে রাখে তাহলে এখানেই খাবেন। আমি বড় খুশি হব স্যার, ভেরি হ্যাপি হব। বাবা বিশিষ্ট মেহমানদের সামনে কথায় বার্তায় ইংরেজি বলতে পছন্দ করেন এবং হাত কচলাতে থাকেন। তখন তার চেহারার মধ্যেই চাকর চাকর ভাব চলে আসে। তিনি যে বিনয়ের বাড়াবাড়ি করছেন এটা সবার চোখে পড়ে, শুধু তার চোখে পড়ে না। বাবার ভাগ্য খারাপ, তিনি সামনে বসে মেহমান খাওয়াতে পারলেন না। তাকে স্টেশনে চলে যেতে হবে। 18 বাড়ি স্টেশনে মালগাড়ি লাইন থেকে পড়ে গেছে। তাকে স্টেশনে থেকে 18 বাড়ি স্টেশনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। মেহমানদারির দায়িত্ব পড়ল কুসুমাপুর ওপর। মেহমানদারি মানে ভাত শেষ হবার আগেই প্লেটে ভাত দিয়ে দেয়া, তরকারি নিয়ে সাধাসাধি। মেহমান না বলে 2 হাতের 10 আঙ্গুল মেলে প্লেট ঢাকবেন, সেই আঙ্গুলের ফাঁক দিয়ে তরকারি দিয়ে দিতে হবে। পাতে তরকারি চলে যাবে কিন্তু আঙ্গুল ভিজবে না। এই জাতীয় কাজ কুসুমাপু কখনো করে না। আজ দেখি খুব উৎসাহ নিয়ে করছে। বয়স্ক মহিলাদের মতো বলছে, একবার দিতে হয় না, 2 বার দিতে হয়। হাত সরান, আমি 2 বার দেব। হাত না সরালে আমি আপনার হাতে তরকারি ঢেলে দেব। ভদ্রলোক বিস্মিত হয়ে হাত সরাতে সরাতে বললেন, একবার দিলে কি হয়? কুসুমাপু বলল, একবার দিলে আদরের বউ মরে যায়। সে কি? আমি তো জানি একবার দিলে খালে পড়ে। বউ মরা আর খালে পড়া একই জিনিস। আমার তো বউ নেই, বউ মরার প্রশ্ন আসছে না। এখন নেই, পরে তো হবে। সেই বউ মরে যাবে, অবশ্যই বউ যদি আদরের হয়। অনাদরের বউ মরবে না, আপনাকে যন্ত্রণা দেবে। ভদ্রলোককে দেখেই বুঝেছি কুসুমাপুর কথাবার্তায় তিনি চমকে গেছেন। আমরা কুসুমাপুর অদ্ভুত কথাবার্তায় চমকাই না, শুনে শুনে অভ্যস্ত। ভদ্রলোক তো আর শুনেননি। তাছাড়া কুসুমাপুকে দেখাচ্ছিল পরীর মতো। ম্যাট্রিক পরীক্ষা উপলক্ষে বাবা যে শাড়িটা দিয়েছেন, আপু সেই শাড়ি পরেছে, কপালে টিপ দিয়েছে। আমাদের বাড়িতে কপালে টিপ দেয়া খুবই খারাপ ব্যাপার বলে গণ্য করা হয়। টিপ দেয়া আর সিঁদুর দেয়া একই, এতে হিন্দুয়ানি করা হয়। বিয়ের পর দেয়া যায়, তবে বিয়ের আগে দিলে স্বামী পর নারীতে আসক্ত হয়। মুসলমান মেয়ের হিন্দুয়ানি করার এই হলো শাস্তি। কুসুম আপু পড়েছে কারণ সে নিয়ম কানুন মানে না। আপুকে শাড়িতে খুব মানিয়েছে, সবুজ শাড়ির সঙ্গে লাল টিপটাতেও মানিয়েছে। আমি তাকে কত ছোট থেকে দেখেছি, এই আমি চোখ ফেরাতে পারছি না। জাপানি ইঞ্জিনিয়ার বাইরের মানুষ, সে তো মুগ্ধ হবেই। তাছাড়া কুসুম আপুর শরীরে আছে বিশেষ একটা চিহ্ন। এই চিহ্ন থাকলে পুরুষ মানুষ তার আশেপাশে এলেই ফনা নামিয়ে ফেলবে। সাপের মতো সব পুরুষ মানুষেরও ফনা আছে। খুব বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া পুরুষ মানুষ ফনা নামাতে পারে না। এটা আমার কথা না, কুসুম আপুর কথা। জাপানি ইঞ্জিনিয়ার ভাত খেতে খেতেই ফনা নামিয়ে ফনাবিহীন সাধারণ সাপ হয়ে গেলেন। তার চেহারার মধ্যে গদগদ ভাব চলে এলো। মুখের চামড়া হঠাৎ তেলতেলে হয়ে গেল।
তিনি হড়বড় করে কুসুম আপুর সঙ্গে অনর্গল কথা বলতে লাগলেন। একটা কথার সঙ্গে অন্য একটা কথার কোনো মিল নেই। তিনি কি বলছেন নিজেও বোধহয় জানেন না। কুসুম, তুমি কি গল্পের বই পড়ো? আমি প্রচুর গল্পের বই নিয়ে এসেছি। সময় যখন কাটে না বই পড়ি। অবশ্যই সবই ইংরেজি থ্রিলার। তুমি ইংরেজি বই পড়তে পারো না? অভ্যাস করলেই পারবে। একটা ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি নিয়ে বসতে হবে। যেসব শব্দের অর্থ বুঝতে পারো না চট করে ডিকশনারি খুলে দেখে নেবে। এতে একটা ক্ষতি আছে আর একটা লাভ। ক্ষতি হচ্ছে পড়াটা স্লো হয়ে যাবে, আর লাভ হচ্ছে ওয়ার্ড পাওয়ার বাড়বে। কুসুম, ডিকশনারি নিয়ে মজার একটা জোক মনে পড়েছে। খুবই মজার। জোকটা শোনো। পাগলা গারদের এক রোগী, তার খুবই বই পড়ার নেশা। যে বই তাকে দেয়া হয় সেই বই চট করে পড়ে ফেলে, আরও বই চায়। পাগলা গারদের লাইব্রেরিয়ান তাকে বই দিতে দিতে ক্লান্ত। সব বই সে পড়ে ফেলেছে, অথচ রোগী বই চায়। লাইব্রেরিয়ান তখন করল কি, তাকে মোটা ডিকশনারিটা দিয়ে দিল। ও আচ্ছা, গল্পটায় সামান্য ভুল করলাম। ডিকশনারি না, লাইব্রেরিয়ান তাকে দিয়ে দিল 800 পৃষ্ঠার টেলিফোন ডিরেক্টরি। টেলিফোন ডিরেক্টরি কি তুমি জানো তো? টেলিফোন ডিরেক্টরিতে অ্যালফাবেটিক্যালি টেলিফোন গ্রাহকদের নাম লেখা থাকে আর টেলিফোন নাম্বার লেখা থাকে। যাই হোক, লাইব্রেরিয়ান টেলিফোন ডিরেক্টরি দিয়ে মহা খুশি। পাগল পরদিনই বলতে পারবে না বই পড়ে শেষ করে ফেলেছে। ঘটনা হলো কি, পাগলটা পরদিনই টেলিফোন ডিরেক্টরি ফেরত দিয়ে বলল, স্যার, পড়ে ফেলেছি, আরেকটা বই দেন। লাইব্রেরিয়ান অবাক হয়ে বলল, বইটা কেমন লাগলো? পাগল বলল, উপন্যাসটা খারাপ না, তবে স্যার চরিত্রের সংখ্যা অনেক বেশি, মনে রাখতে গিয়ে কষ্ট হয়েছে। ঝোঁকটা কেমন কুসুম? কুসুম আপু জবাব দেবে কি? সে এমন হাসতে লাগলো যে হেঁচকি উঠে গেল, দম বন্ধ হয়ে যাবার মতো হলো। জাপানি ইঞ্জিনিয়ার খুবই ব্যস্ত হয়ে গেলেন। পানি খাও তো কুসুম, পানি খাও। তোমাকে তো আর কখনো জোক বলা যাবে না। কি সর্বনাশ, এমন করে কেউ হাসে? দুপুরে খেয়েই কামরুল সাহেব চলে যাবেন এমন কথা ছিল। তার ভয়ঙ্কর জরুরি কাজ। কিন্তু তিনি সব কাজ ফেলে সন্ধ্যা পর্যন্ত রয়ে গেলেন, এবং সন্ধ্যা পর্যন্ত তিনি অনর্গল কথা বললেন। সবই জাপানের গল্প। তিনি জাপানে গিয়ে জাপানের সি ফুড রেস্টুরেন্টে খেতে গিয়েছেন। কোনো খাবার দাবারের নাম জানেন না। শেষে চেহারা দেখে পছন্দ করে একটা খাবার খেলেন। খেতে বেশ ভালো, সামান্য টকটক। তিনি খুবই আগ্রহ করে খেলেন। শেষে জানা গেল সেটা ছিল সামুদ্রিক সাপ। কুসুম আপু চোখ কপালে তুলে বললেন, আপনি সাপ খেলেন? হ্যাঁ খেলাম, জেনে শুনে তো খাইনি, না জেনে খেয়েছি। তবে পরে অবশ্যই জেনে শুনে খেয়েছি। আপনি জেনে শুনে সাপ খেয়েছেন? খেয়েছি। কি করব, অন্য কোনো খাবার খেতে পারি না। শেষের দিকে সি ফুড রেস্টুরেন্টে গেলেই সাপের ঝোলের অর্ডার দিতাম। আমার তো শুনেই বমি এসে যাচ্ছে। বমি আসার কি আছে? রান্না করা সাপ খাচ্ছি, কাঁচা তো খাচ্ছি না। কুসুম আপু গলা ফুলিয়ে বলল, আপনি আর সাপ খাবেন না, কোনো দিন না। ভদ্রলোক আনন্দের হাসি হাসতে হাসতে বললেন, আরে তোমাকে নিয়ে তো ভালো ঝামেলা হলো। সাপ আর মাছের মধ্যে বেশি কম তো কিছু নেই। বাইন মাছ খাও না? বাইন মাছ খেতে পারলে সাপ খেতে সমস্যা কি? কুসুম আপু কাঁদো কাঁদো গলায় বলল, না, সাপ খেতে পারবেন না। আপনি কথা দিন আর সাপ খাবেন না। উনি হাল ছেড়ে দেওয়ার ভঙ্গি করে বললেন, আচ্ছা যাও, খাবো না। বলেই তিনি ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন, যেন সাপ খেতে না পারার দুঃখে তিনি খুবই কাতর হয়েছেন। তার মন পড়ে আছে সাপের ঝোলে। সন্ধ্যার আগে আগে জাপানি ইঞ্জিনিয়ার তাঁবুর দিকে রওনা হলেন। আমার ধারণা আমরা কেউ যদি একবার বলতাম রাতের খাওয়া খেয়ে যান, তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতেন। ভদ্রলোক আমাকে সঙ্গে নিয়ে গেলেন। তার কাছে নাকি কিছু ম্যাগাজিন আছে, ম্যাগাজিনগুলো দিয়ে দেবেন, কুসুম আপু পড়বে। রেল লাইনের স্লিপারে পা রেখে লাফিয়ে লাফিয়ে তিনি যাচ্ছেন, সাপের শীষের মতো শব্দ করছেন। তাকে দেখেই মনে হচ্ছে
তিনি খুবই মজা পাচ্ছেন। যেতে যেতে আমার সঙ্গেও কিছু কথা হলো। আমাদের এই অঞ্চলে দেখার মতো কি আছে, এখানে কবে হাট বসে, হাটে কি পাওয়া যায়, কথা বলার জন্য কথা বলা। ভদ্রলোক আমাকে তাঁবুর বাইরে রেখে নিজে তাঁবুতে ঢুকে গেলেন। আমার খুব শখ ছিল তার তাঁবুর ভেতরটা দেখার। উকি ঝুঁকি মেরেও কিছু দেখা যাচ্ছে না। তাঁবুর মুখে পর্দা দেয়া, বেশ ভারী পর্দা। বাতাস হচ্ছে, কিন্তু বাতাসে পর্দা কাঁপছে না। তাঁবুর ভেতর থেকে ওষুধ ওষুধ গন্ধ আসছে। তিনি বের হলেন টিনের একটা কৌটা নিয়ে। হড়বড় করে বললেন, ম্যাগাজিনগুলি খুঁজে পাচ্ছি না, রাতে খুঁজে রাখবো। খোকা, তুমি কাল একবার এসে নিয়ে যেতে পারবে না? আমি বললাম, পারবো। তিনি বললেন, না থাক, তোমার আসতে হবে না। বাচ্চা মানুষ একা একা এত দূর আসবে, আমি কাউকে দিয়ে পাঠাবো, কিংবা নিজেও আসতে পারি। বিকেলে এসে 1 কাপ চা খেয়ে গেলাম, ম্যাগাজিনগুলিও দিয়ে গেলাম। আইডিয়াটা কেমন? ভালো। বেশ, তাহলে তুমি যাও। ধরো, এই কৌটাটা নিয়ে যাও। রোস্টেড পিনাট, চীনা বাদাম তোমার আপাকে দিও। আর এই চিঠিটাও দিও। ম্যাগাজিনগুলি যে খুঁজে পাইনি সেটা লিখে দিয়েছি। বেচারিকে বলে এসেছিলাম ম্যাগাজিন পাঠাবো, সে হয়তো আশা করে আছে। কোনো জিনিসের জন্য আশা করে থাকলে সেই জিনিস না পাওয়া গেলে খুবই কষ্ট হয়। আর শোনো, আমি যে কাল আসবো এটাও বলার দরকার নেই, কারণ নাও আসতে পারি, কাজের চাপ খুব বেশি। জি আচ্ছা। অন্ধকার হয়ে গেছে, একা একা যেতে পারবে তো? পারবো। দাঁড়াও, তোমাকে একটা টর্চ লাইট দিয়ে দেই। তিনি আবার তাঁবুর ভেতরে ঢুকে গেলেন। টর্চ লাইট সম্ভবত খুঁজে পাচ্ছিলেন না। তাঁবু থেকে মুখ শুকনো করে বের হলেন, হাতে সবুজ রঙের অদ্ভুত একটা টর্চ। খোকা শোনো, টর্চটা আমাকে ফেরত দিতে হবে, আমার শখের জিনিস, হারায় না যেন। আমার টর্চ লাগবে না। অবশ্যই লাগার কথা না, এখনও আলো আছে, তাহলে টর্চটা বরং থাকুক, হারিয়ে ফেললে গেল। এইসব জিনিস বাংলাদেশে পাওয়া যায় না। বরং এক কাজ করি, আমি তোমাকে এগিয়ে দিই। আমি যেতে পারবো। আচ্ছা যাও, ভয়ের কিছু নাই, আমি এখানে দাঁড়িয়ে থাকব। ভদ্রলোক রেল লাইনের ওপর দাঁড়িয়ে রইলেন। বাদামের টিন দেখে কুসুমাপুর কোনো ভাবান্তর হলো না। বিরক্ত গলায় বলল, তুই নিয়ে যা, বাদাম আমি খাই না। তোমাকে একটা চিঠিও দিয়েছে। চিঠি কেন আবার? পড়ে শোনা, চিঠিতে কী লেখা। আমি চিঠি পড়ে শোনালাম। জাপানি ইঞ্জিনিয়ার সাহেবের চিঠিতে লেখা, কুসুম, মিস ফ্লাওয়ার, ম্যাগাজিনগুলো খুঁজে পাচ্ছি না, পাওয়া মাত্র পাঠাবো। তোমার সঙ্গে গল্প করে খুবই ভালো লেগেছে। আবারও একদিন গল্প করার জন্য যাব, তবে কাজের প্রচণ্ড ব্যস্ততা। ইতি ক ইসলাম। কুসুমাপু হাই তুলতে তুলতে বলল, একদিন গল্প করার জন্য আসবে লিখেছে। সে ইচ্ছে করলেই গল্প করতে পারবে, আমার ইচ্ছা করতে হবে না। ক ইসলাম আবার কি? সরাসরি কাক ইসলাম লিখলেই হতো, চেহারা তো কাকের মতোই। তুমি রাগ করছো কেন? আমি রাগ করছি না, বিরক্ত হচ্ছি। দেখিস, এই লোক খুবই বিরক্ত করবে। মাছি স্বভাবের কিছু মানুষ আছে যাদের প্রধান কাজ অন্যদের বিরক্ত করা। সারাক্ষণ ভ্যান ভ্যান করবে, গায়ে বসতে চাইবে। এই ধরনের মানুষ আমার 2 চোখের বিষ। ও লিখেছে না কোনো একদিন গল্প করার জন্য আসবে। তুই দেখিস, লোকটা গল্প করার জন্য আজ রাতেই আসবে। আজ রাতে আসবে না, কাল বিকালে আসতে পারে। চা খাবে আর ম্যাগাজিন দিয়ে যাবে। দেখিস, আজ রাতেই আসবে। যদি আসে আর আমার খোঁজ করে, তাহলে বলবি আমার জ্বর। মিথ্যা বলাও হবে না, আমার সত্যিই জ্বর। ও ও কি রে গাধা? কেউ যদি বলে আমার জ্বর, তাহলে তার গায়ে হাত দিয়ে দেখতে হয় তার জ্বর কিনা। এটা ভদ্রতা। আমি গায়ে হাত দিয়ে দেখি কুসুমাপুর সত্যি সত্যি জ্বর, বেশ জ্বর। অথচ সে দিব্যি জ্বর নিয়েই চেয়ারে বসে পা দুলিয়ে দুলিয়ে লিখছে। কুসুমাপুর খুব সুন্দর বাঁধানো একটা খাতা আছে। ওই খাতাটা খুব ছোটবেলায় তার বাবা তাকে দিয়েছিলেন। হঠাৎ হঠাৎ কুসুমাপু এই খাতা বের করে কী সব লেখে। কুসুমাপুর বুকের বিশেষ চিহ্নটা যেমন আমার দেখতে ইচ্ছে করে, খাতাটাও পড়তে ইচ্ছে করে।
বুকের চিহ্ন কোনো একদিন দেখলেও হয়তো দেখা যাবে, কিন্তু খাতা কোনো দিন পড়া যাবে না। এটা অসম্ভব ব্যাপার। গল্পকক্ষতে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা স্টেশন দ্বিতীয় খণ্ড। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।